হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আমি অষ্টম শ্রেণীর একটা আইসিটি ক্লাসে ওয়েলকাম করছি, যেখানে আজকে কিন্তু আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক পড়বো, হুইচ ইজ ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আচ্ছা, সো আপনারা আমাকে একটু কমেন্ট করে বলেন যে আপনাদের মধ্যে কার কার জীবনে ব্যবসায়ী হতে ইচ্ছা আছে। বর্তমান সময়ে কিন্তু আপনি যদি ব্যবসা করতে চান তাহলেও আপনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির হেল্প লাগবে। অর্থাৎ ট্রেডিশনাল ওয়েতে ব্যবসা করে কিন্তু এখনকার দিনে আসলে খুব বেশি এখন আর লাভ করা যায় না। রাদার দেন আপনি যদি আপনার ব্যবসার মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে কি বলবো, আপনি যদি ইন্ট্রোডিউস করেন বা আপনি যদি ইন্টিগ্রেট করেন, তাহলে কিন্তু আপনার ব্যবসা অনেক বেশি কি হবে, ইজি হয়ে যাবে আপনার জন্য, অনেক বেশি সাফল্য লাভ করার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। বর্তমান বিশ্বে সবচেয়ে বড় বড় যত ব্যবসায়ী আছেন তাদের অধিকাংশই কিন্তু টেক নিয়ে ব্যবসা করে থাকেন। তবে আজকে আমরা টেক নিয়ে ব্যবসার কথা বলবো না, আজকে আমরা কথা বলবো নর্মাল ব্যবসাতে আসলে কিভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি সাহায্য করছে, নর্মাল ব্যবসাতে কিভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি ইন্টিগ্রেট করার মাধ্যমে, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করার মাধ্যমে সেই ব্যবসায়িক প্রসেসগুলোকে আরো স্মুথ করা যাচ্ছে ব্যবসায়ীদের জন্য, ক্রেতাদের জন্য, বিক্রেতাদের জন্য, সবার জন্য। এবং বর্তমান সময়ে কিভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবসা ক্ষেত্রকে আসলে প্রভাবিত করছে ভালোভাবে। তো চলেন আর দেরি না করে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। আজকে আমরা পড়ছি অষ্টম শ্রেণী অধ্যায় 1, তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বের, ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। ঠিক আছে, ওকে। সো এই অধ্যায়ে কিন্তু আসলে আমরা কি করেছি, আরো বিভিন্ন বিষয়ের গুরুত্বগুলো পড়েছি এবং আজকের পার্টিকুলার ক্লাসে আমরা শুধুমাত্র ব্যবসায়িক ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলেন শুরু করে দিই। আচ্ছা, সো শুরু করার আগে, আমার নাম জাকি আহমেদ, আমি 10 মিনিট স্কুলে পড়াচ্ছি বিগত 4 বছর ধরে। তার পাশাপাশি আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। সো এই হচ্ছে আমার পরিচয়। চলেন শুরু করে দিই আজকে আমাদের পড়াশোনা। ওকে, সো টপিক ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তি। দেখেন তো কি বলছে, জীবনের অন্য সকল ক্ষেত্রের মতো তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির প্রয়োগ ব্যবসা বাণিজ্যেও আমূল পরিবর্তন সূচনা করেছে। ঠিক আছে, এই যে আমূল পরিবর্তনের কথা বলা হচ্ছে, আমূল বলতে আসলে এখানে বোঝাচ্ছে ব্যাপক, মানে আসলে অনেক বেশি পরিবর্তন করছে। ঠিক আছে, যে কোনো ব্যবসার মূল উদ্দেশ্য থাকে কম সময়ে এবং কম খরচে পণ্য বা সেবা উৎপাদন করা এবং দ্রুততম সময়ে তা ভোক্তার কাছে পৌঁছে দেওয়া। এই যে লাইনটা আমি মার্ক করেছি, এই লাইনটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। দুইভাবে এখান থেকে এমসিকিউ আসতে পারে, বহুপদী সমাপ্তি সূচক, যে কোনো ব্যবসার মূল উদ্দেশ্য থাকে, 1 নম্বরে দিয়ে দিল আপনার কম সময়, 2 নম্বরে দিয়ে দিল কম খরচ, 3 নম্বরে দিয়ে দিল দ্রুততম সময় ভোক্তার কাছে পৌঁছানো। তারপরে কতে দিল 1 ও 2, খতে দিল 2 ও 3, গতে দিল 3 ও 4, আচ্ছা কি বলে, আচ্ছা 2 ও 3, তারপরে ঘতে দিল সবগুলো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এটা বহুপদী সমাপ্তি সূচকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। অবশ্যই অবশ্যই আপনারা বইয়ে মার্ক করে নিন, এবং আমাদের মাস্টার বুকে কিন্তু অলরেডি আমরা মার্ক করে এমসিকিউটা দিয়ে দিয়েছি। ওকে, তো পণ্যের জন্য কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদনের কাজে নিয়োজিত কর্মীদের ব্যবস্থাপনা, তাদের দক্ষতার মান উন্নয়ন, উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন এবং সর্বশেষ পণ্য সেবার বিনিময় মূল্য প্রাপ্তির ক্ষেত্রে আইসিটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আচ্ছা, তো এই যে আমরা লাইনটা পড়লাম, এখানে আসলে আমরা কি করেছি, এখানে আসলে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাচ্ছি। যে যেমন আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসার জন্য পণ্যের কাঁচামাল সংগ্রহ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে শুরু করে উৎপাদন কাজে নিয়োজিত যে কর্মীরা আসলে উৎপাদন করেন, তাদের আসলে ব্যবস্থাপনা, অর্থাৎ তাদের যে নিয়ন্ত্রণ করার যে ব্যাপারটা, সেটা, তাদের দক্ষতার মান উন্নয়ন, অর্থাৎ তাদের যে কর্মক্ষমতা বা তাদের যে কাজ করার ক্যাপাবিলিটি, সেটাকে আসলে ইমপ্রুভ করা। তারপরে বলছে যে উৎপাদন ব্যবস্থা, অর্থাৎ আপনি যেই প্রসেসে আপনার ফ্যাক্টরিতে অথবা যে কোনো ব্যবসা ক্ষেত্রে আপনি যে পণ্যটা বের করেন বা পণ্যটা আপনি সেল করেন, সেই পণ্যটাকে আসলে কিভাবে তৈরি করছেন, সেক্ষেত্রে কিন্তু আইসিটি অনেক বেশি হেল্প করছে। তারপরে বলেছে বিপণন, অর্থাৎ কিভাবে আপনি বিপণন করছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আসলে মানে আপনার বাণিজ্যিকভাবে আপনি কিভাবে এই জিনিসটাকে বিজ্ঞাপন দিচ্ছেন অন্যদের কাছে, অন্য মানুষের কাছে কিভাবে পৌঁছে দিচ্ছেন, সেটাকে কিন্তু আসলে বিপণন বলা হচ্ছে। সেই বিপণনের ক্ষেত্রেও কিন্তু আইসিটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সর্বশেষ পণ্য বা সেবার বিনিময় মূল্য, অর্থাৎ আপনি কোনো কিছু বিক্রি করলেন, বাট বিক্রি করার পর আপনার কাছে কি আসবে, আপনার কাছে কিন্তু সেটা টাকা আসবে। সেই টাকাটা কিন্তু আপনি পেতে পারছেন বর্তমানে আইসিটির মধ্য দিয়ে অনেক সহজে। আমরা সবাই বলি যে কয়েকদিন পরে ঈদ থাকবে, সো সালামি ঈদের আকাশ চাঁদে, কি বলে, সরি, ঈদের আকাশ
চাঁদ উঠেছে আকাশে সালামি দিন বিকাশে, তাই তো? তো এখন এই যে বিকাশে সালামি দেওয়ার কথাটা আসছে, এখন শুধু বিকাশে কিন্তু সালামি দেওয়া হয় না, বিকাশে কিন্তু পণ্যের কি পরিশোধ করা হয়, পণ্যের আপনার হচ্ছে দামও পরিশোধ করা হয়। আরও বিভিন্ন ব্যাংকিং সিস্টেম আছে, আপনার বিভিন্ন রকম ব্যাংকের কার্ড আছে, সেগুলোর মাধ্যমে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন। আরও বিভিন্ন অনলাইন পোর্টাল আছে যেখানে আপনি আসলে সরাসরি ব্যাংক থেকে অনলাইনে পেমেন্ট করতে পারবেন। আসলে অনেকভাবে আসলে সালামি দেওয়া যায় কিন্তু, ঠিক আছে, শুধু বিকাশে দেওয়া যায় না। আচ্ছা, জোকস অ্যাপার্ট, আসলে অনেকভাবে আসলে কিন্তু কি করা যাচ্ছে, এই যে পণ্য বা সেবা আপনি যেটা বিক্রি করবেন সেটা যে প্রাপ্ত অর্থ সেটা কিন্তু আপনি পেতে পারছেন অনলাইনের মাধ্যমে কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই, ঠিক আছে? তো এই সমস্ত ক্ষেত্রে মানে একটা ব্যবসা করতে আসলে এই সমস্ত ক্ষেত্রগুলো আসলে দরকার, এবং এই সমস্তগুলো ক্ষেত্রে আসলে কি করছে আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি, আমরা যেটাই বলি না কেন, সেটা কিন্তু একটা ব্যাপক কিন্তু অবদান রাখছে, সেটা কিন্তু একটা আমূল পরিবর্তন করেছে। সেই পরিবর্তনগুলো কিভাবে করেছে সেই সম্পর্কে আসলে এই পাঠে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? ওকে, তো তারপর আমরা একটু আগাই। সেটা হচ্ছে সাধারণভাবে আইসিটি প্রয়োগের ফলে ব্যবসায় নানাবিধ সুবিধা অর্জিত হয়, ঠিক আছে? সো এটা একটা জেনারিক লাইন যে ব্যবসায় নানাবিধ সুবিধা অর্জিত হয়। এছাড়া আইসিটি খরচ কমাতে সাহায্য করে, উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে কম সময়ে অধিক কাজ করা যায়। তাহলে আইসিটি কি করে? খরচ কমাইতে সাহায্য করে, খরচ কমাইতে সাহায্য করে। আইসিটি কি করে? আইসিটি খরচ কমাইতে সাহায্য করে, ঠিক আছে? উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে কম সময়ে অধিক কাজ করা যায়। কি করা যায়? সময় কম লাগছে, বাট আপনার কাজ করার পরিমাণটা বেড়ে যাচ্ছে, ফলে ব্যবসার খরচ হ্রাস পায়। এখন দেখেন, আপনার যদি ব্যবসায় কম সময়ে আপনি বেশি পণ্য উৎপাদন করতে পারতেন, সাপোজ ধরেন একজন লোক আপনার ফ্যাক্টরিতে প্রতি ঘন্টায়, ধরেন আপনার একটা টি শার্টের ফ্যাক্টরি আছে, ঠিক আছে, ধরেন আপনার একটা টি শার্টের ফ্যাক্টরি আছে, তো একজন মানুষ প্রতি ঘন্টায় ধরেন 50টা টি শার্ট বানাইতে পারতো। এখন আপনি তাকে কি করলেন? আপনি তাকে কিছু আধুনিক প্রযুক্তির মধ্যে দিয়ে নিয়ে গেলেন, আপনি তাকে হয়তো একটা রোবট নিয়ে এসে দিয়েছেন, ছোটখাটো, যে রোবটটা কিছু কাজ তার জন্য করে দিচ্ছে। তো তখন দেখা গেল ওই মানুষটা 1 ঘন্টায় 50টার জায়গায় 120টা টি শার্ট তৈরি করতে পারছে। এখন যখন একটা মানুষকে আপনি যখন ধরেন এই মানুষটাকে আপনি বেতন দেন 50 টাকা, ঠিক আছে, ঠিক আছে, 50 টাকা, এবং সে কি করে? প্রতি ঘন্টায় 50টা টি শার্ট উৎপাদন করে। এখন সাপোজ এই মানুষটা প্রতি ঘন্টায় 100টা করে টি শার্ট উৎপাদন করতে পারতেছে, তার বেতন উইল বি স্টিল 50 টাকা। তার মানে আপনার পার টি শার্ট আগে উৎপাদন খরচ ছিল 1 টাকা, এখন সেটা 50 পয়সা হয়ে গেল, রাইট? খুব সহজ হিসাব না? পার টি শার্ট আগে উৎপাদন খরচ কত ছিল? কর্মী বিল কত ছিল? 1 টাকা। যখনই ওই মানুষটা আসলে 1 ঘন্টায় ডবল করে ফেলতে পারছে, তখন কিন্তু তার উৎপাদন খরচ কমে 50 পয়সা হয়ে যাচ্ছে। তো এই কারণে কি হচ্ছে? এই কারণে আমরা বলতে পারি যে উৎপাদন ব্যবস্থায় যদি আপনি প্রোডাকশন বাড়াতে পারেন, অটোমেটিক্যালি আপনার কস্ট রিডিউস হয়ে যাবে, ঠিক আছে? এতে ব্যবসায়ী একদিকে খরচ কমে খরচে তার পণ্য বিক্রি করতে পারে। এখন যদি আপনার পণ্যের দাম কমে যায়, আসলে দুইভাবে আপনি সুবিধা নিতে পারবেন। একটা পণ্যের দাম কমে গেল, উৎপাদন খরচ, ধরেন আপনার একটা পণ্যের উৎপাদন খরচ ছিল 50 টাকা, ঠিক আছে? আচ্ছা, এখন এটার উৎপাদন খরচ এবং আপনি এটাকে বিক্রি করতেন 100 টাকায়, তাহলে আপনার লাভ হইতো কত? 50 টাকা। আপনার লাভ হইতো কত? ইউর প্রফিট উইল বি 50 টাকা, রাইট? আপনার প্রফিট হইতো 50 টাকা। এখন ঘটনা হলো এই যে উৎপাদন খরচ 50, এটাকে রিডিউস করে ধরেন 40 করা হলো। এখন 40 যদি হয়ে যায়, তখন আপনি দুইভাবে এখান থেকে বেনিফিটেড হইতে পারেন। এক, ইউ ক্যান স্টিল কিপ ইউর সেলিং প্রাইস 100 টাকা, তাইলে আপনার কি হচ্ছে? তখন আপনার কিন্তু 60 টাকা করে প্রফিট হচ্ছে, আগে যেখানে 50 টাকা প্রফিট হইতেছিল। অথবা আপনি কি করতে পারেন? আপনি এটাকে 90 টাকা বানিয়ে দিতে পারেন, বাট যখন আপনার 10% রিডিউস হবে প্রোডাক্টের প্রাইস, স্বাভাবিকভাবে আপনার সেল বেড়ে যাবে। আপনার যখন পণ্যের দাম কম হবে, সাপোজ দুইটা দোকান পাশাপাশি আছে, ধরেন দুইটা দোকান পাশাপাশি আছে, আপনি একটা কি বলে একটা ধরেন মেলাতে গেছেন, দুইটা দোকান পাশাপাশি আছে, দুইজনই ধরেন কাপড় বিক্রি করতেছে। একটা দোকানে টি শার্টের দাম 50 টাকা, আরেকটা দোকানে 100 টাকা অথবা 60 টাকা। কোন দোকান থেকে আপনি কিনবেন বলেন? 60 টাকা নাকি 50 টাকার দোকান? ডেফিনেটলি আপনি 50 টাকা যে দোকানে আছে সেই দোকান থেকে কিনবেন। তার মানে স্বাভাবিকভাবে যে দোকানে 50 টাকায় টি শার্ট বিক্রি করছে তার কি হবে? বিক্রি বেড়ে যাবে। যে দোকান 60 টাকায় বিক্রি করছে তার বিক্রি
কম হবে, রাইট? তো এখানেও সেম, আপনি যখন 40 টাকা উৎপাদন করছেন বলে আপনি স্টিল 50 টাকা লাভ রেখে এটাকে 90 টাকায় বিক্রি করতে পারতেছেন, তখন স্বাভাবিকভাবে আপনার কি হবে, আপনার বিক্রি বেড়ে যাবে। যদি আপনার বিক্রি বেড়ে যায় তখন কি হবে, আপনার কি লাভের পরিমাণও বেড়ে যাবে, রাইট? তো সেটাই বলছে এখানে যে দেখেন, যখন আসলে ব্যবসায়ীদের পণ্য উৎপাদন খরচ কমে যায় তখন তারা কম খরচে তার পণ্য বিক্রি করতে পারে, অন্যদিকে মুনাফাও বাড়াতে পারে। খরচ কমানোর অনেকগুলো উপায় রয়েছে, ঠিক আছে? তাহলে সে যখন আসলে কি করছে, সে যখন তার পণ্যের খরচটা কমাইতে পারছে, উৎপাদন কস্টিংটা কমাতে পারছে, তখন কিন্তু তার আসলে অনেকভাবে লাভবান হওয়ার সুযোগ থাকছে, ঠিক আছে? এবং এই চমৎকার উদাহরণ কিন্তু আমাদের মাস্টার বুকে এরকম অনেক দেওয়া আছে। আপনারা যখন অনলাইন ব্যাচে ভর্তি হবেন, আমাদের একটা মাস্টার বুক দেওয়া হবে, আপনারা চাইলে অনলাইন ব্যাচে ভর্তি হয়ে এই মাস্টার বুকটা কালেক্ট করতে পারবেন। তো এইখান থেকে আসলে কি ধরনের কোশ্চেন আসে সেটা কিন্তু সুন্দর মতো মাস্টার বুকে দেওয়া আছে। আজকে আমরা অবশ্যই ক্লাসেও কিছু দেখবো, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পণ্যের যে উৎপাদন খরচ, এটা আসলে কিভাবে কমানো যায়, ঠিক আছে? তো আপনি একটা ফ্যাক্টরি দিয়েছেন বা আপনি হয়তো কোনো একটা সেবা বিক্রি করেন, কোনো একটা পণ্য বিক্রি করেন, এর উৎপাদন খরচ অর্থাৎ তৈরি করার খরচ আপনি কিভাবে কমাইতে পারবেন আইসিটি ব্যবহার করে, সেটা এখন আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, সো দেখেন প্রথমে আসছে মজুদ নিয়ন্ত্রণ। এখন মজুদ কি, অর্থাৎ আপনার কাছে কতটুকু পণ্য আছে, ঠিক আছে? আপনার কাছে কতটুকু পণ্য আছে সেটাকে বলা হচ্ছে মজুদ, আর সেটাকে কন্ট্রোল করাটাকে বলা হয় মজুদ নিয়ন্ত্রণ। দেখেন ব্যবসার একটি বড় খরচ হলো পণ্যের মজুদ। দেখেন আপনি যদি ধরেন আপনি হচ্ছে তেল বিক্রি করেন, সাপোজ আপনি তেল বিক্রি করেন, এখন আপনার দোকানে ধরেন 500 কেজি তেল থাকে, ঠিক আছে? 500 কেজি তেলের ধারণ ক্ষমতা আছে, আপনি প্রতিদিন বিক্রি করতে পারেন ধরেন 50 কেজি, তাইলে আপনার কত দিনের মজুদ থাকবে? 10 দিনের মজুদ কিন্তু আপনার কাছে আছে, ঠিক আছে? 10 দিনের মজুদ কিন্তু আপনার কাছে আছে। এখন ধরেন এমন হলো যে আপনি দোকানে 500 কেজির জায়গায় আপনি তেল রাখছেনই হচ্ছে 60 কেজি বা 50 কেজি, ঠিক আছে? আপনি 50 কেজি রাখছেন এবং প্রতিদিন তেল আসে, প্রতিদিন আপনি তেল বিক্রি করে দেন। ঝামেলা হলো ধরেন একদিন আপনার বাসার এলাকায়, মানে আপনার দোকানের এলাকায় একটা বিয়ে হচ্ছে এবং ওখানে হঠাৎ করে 30 কেজি তেল লাগবে। এখন হঠাৎ করে যখন 30 কেজি তেল লাগলো, আপনার দোকানে আসলো, আপনার দোকানে তো 50 কেজি ছিল, আপনি 50 কেজি বিক্রি করে দিয়েছেন, আপনি কি 30 কেজি দিতে পারবেন? পারবেন না। অর্থাৎ আপনার যদি মজুদ কম থাকে আপনি কি করতে পারবেন, প্রপারলি ব্যবসায় লাভ করতে পারবেন? অনেক বেশি পারবেন না। আবার ধরেন এমন হইলো যে আপনি 50 কেজি, আপনার প্রতিদিন বিক্রি হয় 50 কেজি, আপনি দোকানে এনে তেল মজুদ করে রাখছেন 5000 কেজি, ঠিক আছে? বা 50,000 কেজি। এখন এত তেল যদি আপনি মজুদ করে রাখেন তাহলে কি হবে বলেন তো? এই মজুদ করে রাখার জন্য আপনাকে অবশ্যই আগে অগ্রিম টাকা দিয়ে কি করতে হবে, তেলটাও মজুদ করতে হবে। এখন অগ্রিম টাকা আপনি কোথায় পাবেন? ব্যবসায়ী মানুষ, ব্যাংক থেকে লোন নেবেন, সুদ দিতে হবে। সো আপনার কি হচ্ছে, অনেক বেশি টাকার পরিমাণ হচ্ছে গিয়ে ইন্টারেস্ট পে করা লাগতেছে। অন্যদিকে আপনার প্রতিদিন বিক্রি হচ্ছে মাত্র 50 লিটার, ঠিক আছে? তাহলে কিন্তু আসলে দেখা যায় আপনি প্রতিদিন যা লাভ করছেন 50 লিটার তেল বিক্রি করে বা 50,000 লিটার তেলের ইন্টারেস্ট দিতে দিতে আপনার সে লাভ চলে যাচ্ছে, ঠিক আছে? এই কারণে আসলে কি করতে হবে, প্রপারলি আপনার মজুদটাকে কন্ট্রোল করতে হবে যে ভাই আমার প্রতিদিন বিক্রি হচ্ছে হয়তো বা 50 লিটার, তাহলে আমি হয়তো দোকানে এনে রাখবো 200 লিটার সর্বোচ্চ, ঠিক আছে? বা 250 লিটার এরকম এনে রাখবো, যাতে কারো যদি হঠাৎ করে 100-150 লিটার দরকার হয় আমি দিতে পারি, ঠিক আছে? তো এইভাবে এটা হচ্ছে মজুদ নিয়ন্ত্রণের কনসেপ্ট। তো ব্যবসা একটা খরচ হলো মজুদ, বাজারের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে মজুদ নিয়ন্ত্রণ করতে হয়। এই যে আমি বললাম না যে আপনার যে এরকম বিক্রি আপনি সেই পরিমাণ কি করবেন, মজুদ করবেন, এটাকে বলা হচ্ছে সঙ্গতি রাখা। বিশেষায়িত সফটওয়্যার কৌশল ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় মজুদ হালনাগাদ তথ্য জানা যায়, ফলে সেই অনুযায়ী উৎপাদন ব্যবস্থা করা যায়। এখন এখানে আসলে সফটওয়্যার লাগবে কেন? এই সফটওয়্যার কি করে? এই সফটওয়্যার আপনার বিক্রির উপর নির্ভর করে আপনাকে ইনফরমেশন দেয় যে আপনার আসলে কি পরিমাণ পণ্য মজুদ করা লাগবে। এখন আপনি বলতেন যে ভাই আমার দোকানে তেল বিক্রি হয় 50 কেজি, আমি মজুদ করবো 250 কেজি, সহজ হিসাব। বাট সমস্যা হচ্ছে আপনার দোকানে কি একটা পণ্য থাকবে? আপনার কাছে কি একটা পণ্য থাকবে? না, আপনার কাছে হয়তো 10,000 পণ্য থাকবে, আপনার কাছে হয়তো 500 পণ্য থাকবে, আপনি যে ছোটখাটো দোকান হন, না হলেও 200-300 পণ্য থাকবে। এখন 200-300 পণ্যের হিসাবকে আপনি খাতা কলমে করতে পারবেন না, আপনি খাতা কলমে করতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে, আপনাকে তখন সফটওয়্যার ব্যবহার করে, যদি আপনি সঠিক হিসাবটা করতে চান, সফটওয়্যার ব্যবহার করে কিন্তু করতে হবে। আচ্ছা আমার প্রতিদিন একটা পেন হয়তো বা 10 পিস বিক্রি হয়, তাহলে আমি হয়তো 20 পিস বা 30 পিস স্টক করে রাখবো, বাট আমি 100 পিস স্টক করে রাখবো না, ঠিক আছে? তো এই জিনিসটাই হচ্ছে কি মজুদ ব্যবস্থাপনা, ঠিক আছে? আচ্ছা তারপরে আসেন উৎপাদন ব্যবস্থাপনা। তাহলে মজুদ ব্যবস্থাপনা গেল, এবার আসেন উৎপাদন ব্যবস্থাপনা। উৎপাদন ব্যবস্থাপনা কি? উৎপাদন ব্যবস্থাপনা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগে উৎপাদন ব্যবস্থায় প্রভূত উন্নয়ন সম্ভব। প্রভূত মানে কি? প্রভূত মানে অনেক বেশি, মানে বিশাল, হ্যাঁ, মানে এত অনেক উন্নতি সম্ভব।
উৎপাদন স্বয়ংক্রিয়করণ সহ আইসিটি নিয়ন্ত্রিত বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হলে কম সময়ে অধিক উৎপাদন করা যায়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আপনি যদি সঠিক আইসিটি যন্ত্রগুলো ব্যবহার করতে পারেন আপনার উৎপাদন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে, তখন কিন্তু এগেন কম সময়ে আপনি অধিক উৎপাদন করতে পারেন। তখন উৎপাদন খরচ হ্রাস পায়। এগেন আমরা আগেই বলে ফেলেছি যে উৎপাদন খরচ কিন্তু হ্রাস পাবে আপনি যদি বেশি উৎপাদন করতে পারেন। তাছাড়া কর্মী ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ উৎপাদন গতিশীলতা আনে। তখন আপনার কর্মী ব্যবস্থাপনা, ধরেন আপনার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে যেখানে 5,000 কর্মী কাজ করে। ঠিক আছে, আচ্ছা, এখন এই আপনি প্রতিদিন কারা আসলো কাজে আর কারা আসলো না এটা কিছু হিসাব করেন ম্যানুয়ালি, যে 5,000 জনের রোল কল করে, তাহলে তো ওখানে আপনার অর্ধেক টাইম শেষ। হ্যাঁ, আর কাজ করবে কি আপনার ফ্যাক্টরি ওয়ার্কাররা। বাট সেখানে যদি আপনাকে আইসিটি ডিজিটাল কার্ড দিয়ে দেন, যেটাতে তারা পাঞ্চ করলে আপনাকে অটোমেটিক চলে আসবে যে কে কখন অফিসে আসতেছে, তখন কিন্তু আপনার এই যে এত বিশাল 5,000 কর্মীকে ব্যবস্থাপনা করা বা তাকে কন্ট্রোল করাটা কিন্তু আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। সো সেটা এখানে বলছে। তারপর আসেন উন্নত যোগাযোগ ব্যবস্থা। উন্নত যোগাযোগ ব্যবস্থা কি? উন্নত যোগাযোগ ব্যবস্থা বলতে ধরেন আপনি পণ্য বিক্রি করতেছেন কোথায়, ঢাকায় বসে আপনি ধরেন সারা বাংলাদেশে পণ্য বিক্রি করতে চান, সেটাও কিন্তু এখন সম্ভব। কিসের মাধ্যমে? আইসিটির মাধ্যমে, তাই না? এখন এই যে যোগাযোগ, আপনার ক্রেতা হয়তো একজন আছে রাঙ্গামাটি, একজন আছে বরিশাল, একজন আছে খাগড়াছড়ি, একজন আছে যশোর, সবাই মিলে আপনার কাছ থেকে পণ্য কিনতে পারছে। সবাই মিলে আপনার কাছ থেকে পণ্য কিনতে পারছে কেন? সবার সাথে আপনার একটা যোগাযোগ ব্যবস্থা কি হয়েছে, ভালো হয়েছে। এই যে সবার সাথে আপনার যোগাযোগ ব্যবস্থা তৈরি হলো, সেটা কিসের ফলে হইলো? আইসিটির মাধ্যমে, ডেফিনেটলি ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা। সড়ক তো আগে থেকেই ছিল। ওকে, তো এই যে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাটা তৈরি হলো, এটা কিসের মাধ্যমে হয়েছে? আইসিটির মাধ্যমে হয়েছে। এবং সেটাই বলা হচ্ছে যে মোবাইল ফোন, ইন্টারনেট, স্যাটেলাইট সহ তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত কার্যকর করে তুলছে। যোগাযোগ ব্যবস্থাকে কি করছে? দ্রুত কার্যকর করে তুলছে, অর্থাৎ যোগাযোগ করাটা এখন অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আসলে যে প্রত্যেকটা যোগাযোগ ব্যবস্থা কিভাবে অবদান রাখছে সেটা একটু বর্ণনা করা আছে। যেমন মোবাইল ফোন, হ্যাঁ, মোবাইল ফোন কিভাবে বর্ণনা করে, হেল্প করে। মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো স্থান থেকে যোগাযোগ করা সম্ভব হয়, ফলে চলতে ফিরতে কিংবা ঘরে বসে ব্যবসায় যোগাযোগ রক্ষা করা যায়। মোবাইল ফোনের কনফারেন্স সুবিধার মাধ্যমে একই সময় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলা যায়, এমনকি ছবিও দেখা যায়। তো মোবাইলে কি কি করা যায় সেটা তো আমরা জানি, বাট মোবাইল হেল্পস। ধরেন আপনার একটা পণ্য আপনি রাজশাহী পাঠাবেন, কুরিয়ার করে পাঠাই দিচ্ছেন, বাট কুরিয়ারওয়ালা যে আসলে পাইলো না, ঠিক আছে, যার বাসায় অ্যাড্রেসটা পাঠাইছেন সেই অ্যাড্রেসে দেখা গেল কেউ নাই, তখন কুরিয়ারওয়ালা কি করবে? আপনাকে ফোন দিবে যে ভাই এই অ্যাড্রেসে তো নাই। আপনি হয়তো সেই ক্রেতাকে ফোন দিবেন যে আপনি তো অনলাইনে অর্ডার করছেন, বাট আপনি তো অ্যাড্রেসে নাই। তখন হয়তো উনি বলবে যে আচ্ছা আমার অ্যাড্রেস হয়তো ভুল হয়ে গেছে, পাশে আসি বা আমি একটু লেট হবে, আপনি রেখে যান, টাকা পাঠিয়ে দিচ্ছি, বিকাশ করছি, কিছু একটা বলবে। তো কমিউনিকেশন করাটা ইম্পর্টেন্ট, রাইট? কোনো কিছু সেল করতে গেলে, কোনো কিছু বাই করতে গেলে কমিউনিকেশন থাকাটা ইম্পর্টেন্ট। এবং এই কমিউনিকেশনটা খুব ইজিলি করে দিচ্ছে কিন্তু মোবাইল ফোন, তাই না? আচ্ছা, তারপর আসেন ফ্যাক্স মেশিন। ওকে, ফ্যাক্স মেশিন আসলে একটু ফর্মাল জিনিসপত্র আর কি, বুঝছেন, একটু ইম্পর্টেন্ট ডকুমেন্ট নেওয়ার জন্য আসলে ফ্যাক্স মেশিন নামে একটা মেশিন ব্যবহার করা হয়। অনেকে বলতে পারেন বা আপনারা অনেকে ফ্যাক্স মেশিন আসলে চিনেন না। ওই ফ্যাক্স মেশিনটা হচ্ছে অনেকটা টেলিফোন প্লাস একটা প্রিন্টার, বুঝছেন, যে একটা টেলিফোনের সাথে একটা প্রিন্টার লাগানো থাকে। সো ওই প্রিন্টারে আপনি হচ্ছে গিয়ে ডিরেক্টলি একদম মানে কি বলবো, ধরেন আপনি কাউকে একটা চিঠি পাঠাইতে চান, আপনি এখান থেকে ফ্যাক্স করলে আপনার যার কাছে চিঠি পাঠাইতে চান তার ফ্যাক্স মেশিনে যদি ফ্যাক্স করেন, ফ্যাক্স মেশিন অলরেডি প্রিন্ট করে পাঠাই ফেলবে। মানে আপনি পাঠাইলেন, এখানে সেন্ড করলেন, ইমেল কি হয় চলে যায়, ফ্যাক্স মেশিন কি করে? প্রিন্টেড কপি বের করে ফেলে। বুঝতে পারছেন জোসনা ব্যাপারটা? আচ্ছা, সো এটা আসলে অফিসিয়াল ডকুমেন্টেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যাতে আসলে কেউ ইগনোর করতে না পারে যে ভাই আমি তোমার ইমেল পড়ি নাই। কারণ যেই দেখবে যে পাশে প্রিন্টার থেকে বের হয়ে আছে, তখন তো আসলে ইগনোর করার সুযোগ নেই। হ্যাঁ, আচ্ছা, তো ফ্যাক্সের মাধ্যমে জরুরি লিখিত তথ্য, ছবি তাৎক্ষণিকভাবে প্রেরণ করা যায়। যেসব দেশে ব্যবসায় লেনদেনের ক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতা স্বাক্ষরের প্রয়োজন, সেখানে ফ্যাক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক সময় কি হয়, কোনো কিছু সেল করতে গেলে, কোনো কিছু বাই করতে গেলে ক্রেতা বিক্রেতার কি লাগে? স্বাক্ষর লাগে। এবং এই স্বাক্ষরের জন্য কি হইতে পারে? ফ্যাক্স মেশিন কিন্তু ইম্পর্টেন্ট, বিকজ আপনি স্বাক্ষর করে ফ্যাক্স করে দিলেন, ওখানে অলরেডি প্রিন্টেড কপি চলে আসলো। ঠিক আছে, আচ্ছা, ইমেল। এবার আসেন ইমেল। সো ইমেলের ক্ষেত্রে কি বলছে, যে ইমেল কিন্তু আসলে আমরা সবাই ব্যবহার করি। ইমেল ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে দ্রুততার সঙ্গে খুবই সাথে পাঠানো যায় না, সাথে 1 সেকেন্ড লাগবে না, 1 মিলি সেকেন্ড লাগবে, সঙ্গে লিখিত যোগাযোগ করা যায়। এমনকি পণ্যের ছবি ক্রেতার কাছে পাঠানো যায়। পণ্যের সম্পর্কে অন্য কোনো বিক্রেতার মূল্যায়ন যদি ইন্টারনেটে প্রকাশিত হয়ে থাকে, তাহলে সেটা লিঙ্কও পাঠানো যায়, অনেক কিছু আসলে পাঠানো যায়, তাই না? ইমেলের মাধ্যমে আমরা লিখিত পাঠাইতে পারি, তারপর বিভিন্ন ধরনের ফাইল, আমরা বড় ফাইল পাঠাইতে পারি, আমরা ছবি পাঠাতে পারি, অডিও পাঠাতে পারি, ভিডিও পাঠাতে পারি। ইমেলের মাধ্যমে কিন্তু মোটামুটি সবকিছুই পাঠানো যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তারপর আসেন ইন্টারনেট। ইন্টারনেট কি?
ইন্টারনেটের মাধ্যমে আসলে কোনো কিছু মানে ইন্টারনেট যদি না থাকতো বাকি জিনিসপত্র আসলে প্রপারলি ফাংশন করবে না। তাহলে ইন্টারনেট কিন্তু একদম ব্যাকবোন, রাইট? ইন্টারনেটের মাধ্যমে আপনি ওয়েবসাইট চালাবেন, ওয়েবসাইট থাকলে সেখান থেকে হয়তো দূর দূরান্ত থেকে মানুষজন প্রোডাক্ট কিনতে পারবে। ইন্টারনেট থাকলে কি করতে হবে, আপনার যে কার্ড পাঞ্চিং মেশিন, এটারও কিন্তু নেটওয়ার্কিং এর ব্যাপার স্যাপার আছে। ইন্টারনেট তো আসলে ইন্টারনেট ছাড়া আমরা বর্তমানে ব্যবসা কল্পনাও করতে পারি না। আপনি যে কোনো ব্যবসায় করেন না কেন, আপনার কিন্তু এখন বর্তমানে ইন্টারনেটের হেল্প লাগবেই লাগবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন ইন্টারনেট। ইন্টারনেট কি, অনেক ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন দপ্তরের ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এসব ক্ষেত্রে নিজেদের মধ্যে সংস্থাপিত ইন্টারনেট ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিশেষ ধরনের উন্নতি সাধন করে। আচ্ছা, এই ইন্টারনেট হচ্ছে ইন্টারনাল ইন্টারনেট, বুঝছেন? মানে হচ্ছে ধরেন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তো আপনি এখানে কাজ করছেন, তো এই অনেকগুলো মানুষকে দিয়ে কাজ করাচ্ছেন, ধরেন 500 1000, এক একজন এক এক দেশে বসবাস করে, এক একজন হয়তো বা এক একটা জেলাতে বসবাস করে, এক একটা ফ্যাক্টরি এক এক জায়গাতে। এরকম ব্যবসা প্রতিষ্ঠান আছে না, বাংলাদেশে অনেক আছে, যাদের বিভিন্ন মাল্টিপল জেলাতে মাল্টিপল ফ্যাক্টরি আছে। তো তাদের ক্ষেত্রে কি হয়, তারা নিজেদের মধ্যে ইন্টারনাল একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলে, ঠিক আছে, যাতে শুনে তারা খুব সিকিউরলি একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারে। বিকজ ব্যবসার ক্ষেত্রে কিন্তু সিকিউরিটি অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু আপনি আপনার কি কলিগদের সাথে শেয়ার করবেন। তো সেখানে যদি কোনো ধরনের লুপ হোল থাকে, কেউ যদি সেই ইনফরমেশনগুলো পেয়ে যায়, তাহলে সেটা কিন্তু আপনার ব্যবসার জন্য অনেক বেশি ক্ষতিকর। তবে আপনি যখন ব্যক্তিগতভাবে আপনার কোম্পানির জন্য একটা ইন্টারনেট সেট করবেন, তখন কিন্তু আবার কি হচ্ছে, তখন ওটা অনেক সিকিউর একটা কানেকশন হয়ে যাচ্ছে। তখন কিন্তু যে কেউ চাইলে কি জোর করে আপনার ইনফরমেশন নিয়ে নিতে পারবে না, ঠিক আছে? ওকে, সো তারপরে দেখেন আমরা যদি দেখি সঠিক হিসাব রাখা। তো কোনো কিছু সঠিক হিসাব রাখার জন্য কিন্তু কি আমাদের কোনো কিছুর সঠিক হিসাব যদি আমরা রাখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আসলে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির বিশাল একটা ভূমিকা রয়েছে। দেখেন, ব্যবসার একটি গুরুত্বপূর্ণ দিক হলো সঠিক হিসাব সংরক্ষণ করা। ক্ষুদ্র উদ্যোক্তাদের সাধারণত স্প্রেডশিট ব্যবহার করে থাকেন। স্প্রেডশিট হচ্ছে একটা সফটওয়্যার, ঠিক আছে, যেটাতে আসলে ব্যবসাপাতির হিসাব নিকাশ করা যায়, আরো অনেক ধরনের কাজও করা যায়। এটা একটা ডাটাবেস, মানে একটা কি বলবো, মিনিমাল ডাটাবেস বলতে পারি আমরা, এরকম একটা সফটওয়্যার যেখানে আসলে আপনি খুব সুন্দর মতো নিজে নিজে বিভিন্ন রকমের তথ্য ইনফরমেশন স্টোর করে রাখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, সো ব্যবহার করে তাদের ব্যবসা সংরক্ষণ করতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের ডেটাবেস সফটওয়্যার ব্যবহার করে পণ্যের মজুদ, কর্মীর তথ্যাদি, এমনকি গ্রাহকদের তথ্যাবলীও সংরক্ষণ করা যায়। তাহলে বিভিন্ন ধরনের ডেটাবেস সফটওয়্যার আছে, এগুলো ব্যবহার করে কি করা যায়, পণ্যের মজুদ, কর্মীদের তথ্যাবলী, এমনকি গ্রাহকদের তথ্যাবলী সংরক্ষণ করা যায়। এখন গ্রাহকদের তথ্যাবলী সংরক্ষণ করাটা কেন ইম্পর্টেন্ট? দেখেন, আপনি যদি গ্রাহকদের তথ্যাবলী সংরক্ষণ না করেন, ইন দ্যাট কেস যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনার গ্রাহকের ইনফরমেশন আপনার কাছে না থাকলে আপনি পরবর্তীতে তাকে রিচ করতে পারবেন না, ঠিক আছে? আপনি দেখবেন বিভিন্ন জায়গায় অনলাইনে আমরা যখন কোনো কিছু পণ্য কিনি, তখন বারবার বলে লগ ইন করতে। লগ ইন করার কি দরকার? বিকজ ও আমাদের কিছু ইনফরমেশন রেখে দিতে যায়, পরবর্তীতে যাতে নোটিফিকেশন পাঠাইতে পারে যে আচ্ছা আমাদের অ্যাপে কিন্তু সেল চলছে 50%, কিনবেন নাকি? হ্যাঁ, ঈদের জন্য কিন্তু পাঞ্জাবিতে 10% সেল দেওয়া হয়েছে, পাঞ্জাবির সাথে টুপি ফ্রি, সাথে আতরও। হ্যাঁ, এই যে বিজ্ঞাপনগুলো পাই আমরা, সেগুলা কি, সেগুলো হচ্ছে ইনফরমেশনগুলো কালেক্ট করে থাকে এবং ওরা টার্গেটেডলি যারা আগে থেকে কিনছে তাদেরকে আবার দেখা যাচ্ছে পাঠাচ্ছে। তাহলে হয়তো তাদের মানে তাদের যেহেতু আগে তারা কিনছে, সেহেতু তাদের আসলে কেনার সম্ভাবনা বেশি। সেই গেল। তারপর আসেন বিপণন। ব্যবসা করতে হলে পণ্য বা সেবার বিপণন বা প্রচার। আমি বলেছিলাম বিপণন মানে কি, প্রচার করা বা বিজ্ঞাপন করা। আইসিটি প্রয়োগের ফলে নতুন মাত্রা যোগ করেছে। যেমন হচ্ছে বাজার বিশ্লেষণ। যে কোনো নতুন পণ্য বা সেবা বাজারে চালু করার পূর্বে এই বিষয়ে বর্তমান বাজার সম্পর্কে জানা প্রয়োজন। অর্থাৎ বর্তমান বাজারে আসলে কারা কারা পণ্যটা বিক্রি করছে, কি দামে বিক্রি করছে, কিভাবে বিক্রি করছে, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে, তাই না? বিকজ আপনি যখন ব্যবসা করতে যাচ্ছেন, ইউ হ্যাভ টু নো ইউর কম্পিটিটর, যে আমি যে জিনিসটা বিক্রি করতেছি সেটা আর কে বিক্রি করতেছে। কারণ কি, একটা ছোট উদাহরণ দেয়, ধরেন আপনি একটা টি শার্ট উৎপাদন করছেন 50 টাকায়, এটাকে সেল করতেছেন 100 টাকায়, আপনি মনে করছেন আচ্ছা 50% লাভ। বাট ধরেন আরেকজন এটাকে উৎপাদন করছে 50 টাকায়, বাট তারা বিক্রি করতেছে 80 টাকায়, তারাও কিন্তু আসলে 30 টাকা লাভ করতেছে। এখন আপনি বলেন, মানুষজন কি 80 টাকারটা কিনবে না আপনারটা কিনবে? 80 টাকারটাই কিনবে। তো আপনাকে আসলে জানতে হবে যে অন্যরা আসলে কি দামে বিক্রি করতেছে। আচ্ছা, কেউ যদি 80 টাকায় বিক্রি করে, আমি বাজারে নতুন আসছি, আমি হয়তো তাহলে 75 টাকায় দিব, তাহলে সবাই আমার কাছে আসবে, স্টিল আমার কিন্তু 25 টাকা লাভ হচ্ছে। বাট আমার যদি বিক্রি না হয়, তাহলে কিন্তু আসলে ওই 50 টাকা আমার প্রফিট মার্জিন থেকে কোনো লাভ নাই, বিকজ আমার বিক্রি হচ্ছে না। এই কারণে আমার কম লাভ করেও, মানে পার প্রোডাক্ট কম লাভ থাকলেও আমি কিন্তু লাভ করতে পারবো, আমি যদি আসলে বুঝতে পারি আমার বাজারের কি অবস্থা। তো সেটাই বলা হচ্ছে যে বাজার বিশ্লেষণ করা, প্রতিদ্বন্দ্বী সম্পর্কে তথ্য সংগ্রহ করা। সেইটাতেও বললাম যে
যারা প্রতিদ্বন্দ্বী আপনার তাদের সম্পর্কে কিন্তু আপনারা কি করতে পারবেন, তথ্য সংগ্রহ করতে পারবেন। আপনারা দেখবেন যে অনলাইনে কোনো কিছু কিনতে গেলে বাংলাদেশের ক্ষেত্রে দাম দেওয়া থাকে না, ওরা ইনবক্স করো দাম, কিছু দাম জিজ্ঞেস করলে হ্যাঁ আপনারা কমেন্ট করেন প্রাইস প্লিজ, আর ওরা বলে যে ইনবক্স করেন, ইনবক্স চেক করেন, ইনবক্সে প্রাইস দিয়ে দিয়েছি। ওপেনলি কেন প্রাইস দেয় না, যাতে আসলে তার কম্পিটিটররা তার প্রাইসটা না জেনে যায়, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর আসেন সরবরাহ। ডেফিনেটলি আপনি যখন কোনো কিছু সরবরাহ করবেন, ধরেন আপনি ঢাকা থেকে অনেক দামি কিছু চট্টগ্রামে পাঠাচ্ছেন, আপনি যদি একটা গাড়িতে জিপিএস ট্র্যাকার লাগায় রাখেন, আপনি কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন যে গাড়ি কোন দিক দিয়ে যাচ্ছে, গাড়িতে কোনো সমস্যা হলো কিনা, কোনো ব্যাপার ট্যাপার ঘটলো কিনা, ঠিক আছে, কোনো দুর্ঘটনা হলো কিনা, আপনি কিন্তু ট্র্যাক করতে পারতেছেন। সেটা করা হয় হচ্ছে জিপিএস এর মাধ্যমে, হুইচ ফুল ফর্ম ইজ গ্লোবাল পজিশনিং সিস্টেম। ঠিক আছে, আমরা একটু বড় ক্লাসে উঠলে এটা সম্পর্কে বিস্তারিত জানবো। দেন প্রচার করা, সো কোনো কিছু প্রচার করার জন্য ডেফিনেটলি ওয়েবসাইট আছে, বিভিন্ন বিজ্ঞাপন আছে, টার্গেটেড অডিয়েন্সের কে বিজ্ঞাপন দেখানো, এরকম অনেক ধরনের সিস্টেম আছে, যেগুলো সবই আসলে কি আইসিটি বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির পার্ট। ঠিক আছে, আচ্ছা, তারপরে ফাইনালি বিক্রয় ব্যবস্থাপনা ও হিসাব। তো বিক্রয় ব্যবস্থাপনা ও হিসাব কি জিনিস? ধরেন আপনি বিক্রয় করবেন বা বিক্রয় ব্যবস্থাপনা করবেন, আপনি ধরেন যদি কোনো সুপার শপে যান, দেখবেন ওরা কি করে, টি করে একটা কিউআর কোড স্ক্যান করে অটোমেটিক বিল জেনারেট হয়ে যায়। বাট ওকে যদি হাতে লিখে বিলটা জেনারেট করতে হতো অনেক কষ্ট হতো না? ওকে হিসাব রাখতে পারতো, কোন পণ্য থাকলো, কোন পণ্য চলে গেল, হিসাবও রাখতে পারতো না, পণ্য নতুন করে কিনতেও পারতো না, অনেক কিছু হয়ে যেত সমস্যা। এত পণ্য নিয়ে এখন আমরা ডিল করি। এই জন্য কি আসছে, ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল বা ইপস মেশিন, ইপিওএস মেশিন হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে বিক্রয়ের সকল তথ্য সংরক্ষণ করা যায়, এতে সার্বক্ষণিক মনিটরিং এর সুযোগ থাকে। অর্থাৎ আপনি যে টিট করে যে একটা মেশিন বন্দুকের মতো এরকম থাকে, যেটা দিয়ে বারকোড স্ক্যান করা হয়, বারকোড স্ক্যানার, ওইটাকে আসলে বলা হচ্ছে, ওর সাথে যে সফটওয়্যারটা ব্যবহার করা হয়। তারপর আসেন ফাইনালি মূল্য সংগ্রহ। এখন মূল্য সংগ্রহ দুই ভাবে হচ্ছে, একটা হচ্ছে আপনি যদি অফলাইনে কোনো কিছু কেনেন তাহলে দেখা যাবে যে আমরা কার্ডে পেমেন্ট করছি, আর অনলাইনে করলে আমরা ব্যাংক ট্রান্সফার করি অথবা বিকাশ করি, অথবা কার্ডেও পেমেন্ট করা যায় অনলাইনের মাধ্যমে। সো এই যে ব্যবস্থাগুলো সবগুলো কিসের ফলে আসছে, আইসিটির ফলে আসছে, সবগুলো কিন্তু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির ফলে আসছে, তাই না? এই যে এখানে বলে দিচ্ছে অলরেডি যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড কিংবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কি করা হচ্ছে, বিক্রেতা তার পণ্য বা সেবার মূল্য ক্রেতার থেকে সরাসরি নিজের হিসাব স্থানান্তর করতে পারে। হিসাব বলতে আসলে এখানে ব্যাংক অ্যাকাউন্ট, হিসাব বলতে আসলে এখানে ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, উপযুক্ত উপায়গুলো ছাড়াও, মানে উপরে উপায়গুলো ছাড়াও, উপযুক্ত বলতে উপর, মানে উপরে যে উপায়গুলো বলা হয়েছে, ঠিক আছে, আচ্ছা, উপরে যে উপায়গুলো ছাড়াও আইসিটি প্রয়োগে নানাভাবে ব্যবসাকে সংস্কার করা যায়। এছাড়া ব্যবসায়ীদের কাজ শুরু করার ক্ষেত্রে আইসিটি ভালো ভূমিকা রাখতে পারে। আপনি ব্যবসা শুরু করতে চান, সেক্ষেত্রে আসলে একটা বেশ ভালো ভূমিকা রাখবে। তো আমরা আসলে বললাম যে কিভাবে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে আইসিটি কি করে, আইসিটি আসলে একটা বিশাল বড় অবদান রাখে, যেটা আসলে আমরা ক্লাসে শুরুতে বলেছিলাম যে আমরা জানবো এই পার্ট থেকে যে আইসিটি আসলে কিভাবে অনেক বেশি অবদান রাখে। এখন আমরা চলেন কয়েকটা এমসিকিউ দেখি, যে পরীক্ষায় আসলে কেমন এমসিকিউ আসবে, বা অনলাইন ব্যাচেও আমরা কোনো কিছু পড়ানোর পর কিন্তু কিছু এমসিকিউ প্র্যাকটিস করি। যেমন ধরেন কিসের মাধ্যমে জরুরি লিখিত তথ্য ছবি তাৎক্ষণিকভাবে প্রেরণ করা যায়? কিসের মাধ্যমে ছিল বলেন তো? ফ্যাক্স মেশিনের মাধ্যমে ছিল, তাই না? আচ্ছা, তারপরে আসেন ফ্যাক্স কি? তাহলে যে লিখিত তথ্য বা ছবি তাৎক্ষণিকভাবে পাঠানোর মাধ্যম। তারপর আসেন কার মাধ্যমে ব্যবসা পরিচালনার উন্নতি সাধন হয়েছে? কোনটার মাধ্যমে বলেন তো? এটা হবে ইন্টারনেটের মাধ্যমে, ঠিক আছে, কারণ ইন্টারনেট ছাড়া আবার বাকিগুলো চলবে না। আচ্ছা, তারপর আসেন কোনটির মাধ্যমে পণ্য সেবার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়? ইন্টারনেটের মাধ্যমে, তাই না? আচ্ছা, ইন্টারনেটের মাধ্যমে। কম খরচে পণ্য সরবরাহ নিচে কোন প্রযুক্তির ভূমিকা রয়েছে? রেডিও, টেলিভিশন, মোবাইল, জিপিএস। সরবরাহতে কি পড়েছিলাম আমরা? কোনটার নাম পড়েছিলাম? জিপিএস এর নাম পড়েছিলাম। তাহলে এটা অ্যান্সার হবে জিপিএস। ঠিক আছে, তারপরে সো এই ছিল আমাদের আজকের ক্লাসটা। ঠিক আছে, ওকে। সো এখন আমরা আপনাদেরকে কিছু কথা বলি, সেটা হচ্ছে কি, এই যে আমি জিনিসগুলো পড়াইলাম, আমি যে কয়েকটা জিনিস বলে দিলাম যে এটা পরীক্ষা এমসিকিউতে আসবে, বহুপদী সমাপ্তি সূচকে আসবে, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আমরা ক্লাসে করি নর্মালি, আমরা যখন অনলাইন ব্যাচে ক্লাস নেই। সো এই জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই নোট করে রাখবেন। ঠিক আছে, নোট করে রাখলে আপনার কিন্তু মনে থাকবে যে আচ্ছা ভাইয়া কি বলেছিল, কি বললো না। ঠিক আছে, এবং তখন পরীক্ষার হলে যখন আপনি পরীক্ষার আগের দিন যখন নোটটা পড়বেন, তখন কিন্তু আপনার জন্য পড়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা ছিল আজকে আমাদের ক্লাস। আশা করি আপনাদের সবার ক্লাসটা ভালো লেগেছে। আপনাদের যদি ক্লাসটা ভালো লাগে এবং আপনারা যদি আমার সাথে অনলাইন ব্যাচে পড়াশোনা করতে চান, যদি চান যে রেগুলার বেসিসে আমি আপনাদেরকে এইভাবে সুন্দর করে আইসিটিটা পড়িয়ে দিই, তাহলে কিন্তু আপনারা যে কোনো সময় কল করতে পারেন 16910 এই নাম্বারে। ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে আমার ক্লাসে।